দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, যোগ দেবেন সমাবেশে। জলাবদ্ধতায় নাকাল মুন্সিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ, কথা বলতে নারাজ প্রশাসক। ভারী বৃষ্টি, শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে হবিগঞ্জ সুনামগঞ্জের কৃষকরা। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, লোকসান পোষাতে ন্যায্য মূল্য চান তারা। এবং রূপপুর থেকে রূপান্তর গল্পের পেছনে নানামাত্রিক চ্যালেঞ্জ, বিশ্বমঞ্চে ৩৩তম পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার গল্প শোনালেন অ্যালেক্সি লিখাচেভ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজছে পুরো জনপদ। তার হাত ধরে শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। পাশাপাশি উদ্বোধন করা হবে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। দুটি সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। নির্বাচনে প্রায় 2 মাস পরে প্রথম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আগমন করছেন বেশ কিছু কয়েকটি প্রকল্প নিয়ে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে। এখানে আমরা যেমনটি দেখেছি যে প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকা, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবকিছু কিন্তু সুন্দরভাবে সাজসরব হয়ে রয়েছে। আসলে আজকে প্রধানমন্ত্রী আমরা যেমনটি জেনেছি যে 10টার ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এখানে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপরে এখান থেকে তিনি কিন্তু সিলেটের চাঁদনীঘাট এলাকা, যেখানে একটি সিটি কর্পোরেশনের একটি জলাবদ্ধতার একটা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন। তার পাশাপাশি কিন্তু তিনি এখান থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু বাসিয়া খাল যেখানে খনন করবেন। 1977 সনে কিন্তু শহীদ জিয়াউর রহমান যেখানে খনন করেছিলেন। দীর্ঘ 49 বছর পর এই দ্বিতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসিয়া খাল খননের উদ্বোধন করবেন। তারপর কিন্তু তিনি নতুন কুড়ি স্পোর্টস প্রোগ্রামে সিলেট জেলা স্টেডিয়ামে এখানে জয়েন করবেন। এরপরে আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি কিন্তু যে সিলেটের নেতৃস্থানীয় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে তিনি কিন্তু তাদেরকে নিয়ে একটি প্রোগ্রামে মিলিত হবেন। তো আসলে যদি আমি আপনাকে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জামাতা আলাদা বিশেষ হিসেবে তিনি কিন্তু আজকে সিলেট যে পৌঁছেছেন সেখানে কিন্তু সিলেটবাসীর মধ্যে এক বিরাট আনন্দ বা উৎসবের মতো কিন্তু বইছে। তো এ নিয়ে কিন্তু আমি যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেমনটি বলছে যে তারা কিন্তু পুলিশ, র্যাব সব মিলিয়ে কিন্তু সুন্দর কিন্তু তারা আইন শৃঙ্খলার মানে উন্নতি বা আইন শৃঙ্খলার বিষয় নিয়ে তারা কিন্তু তাদের অবস্থান কঠোর রয়েছে। তো আসলে সব মিলিয়ে যদি সিলেটবাসী কিন্তু অত্যন্ত আনন্দে আছে যে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু এমন কিছু উপহার দিয়ে যাবেন। এই ছিল আমার কাছ থেকে আজকের প্রধানমন্ত্রীর আগমনে সিলেট থেকে সর্বশেষ। লিজা। জি শিপার, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হয়ে যায় মুন্সিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। দীর্ঘদিনেও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠার ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পৌর প্রশাসক। মোহাম্মদ সুজনের তথ্য নিয়ে আরও জানাচ্ছেন তাহসিন তারিন।
বৃষ্টি হলেই যেন অচল হয়ে পড়ে মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক। এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। জেলার প্রধান সড়ক, বাজার এলাকা ও আবাসিক পাড়া মহল্লার সড়কে জমে যায় হাঁটু সমান পানি। বৃষ্টি থেমে গেলেও দীর্ঘ সময় ধরে পানি না নামায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে আটকে পড়ার ঘটনাও ঘটছে। সমস্যা হলো আপনার এই যে ড্রেনের ভিতরে ময়লা জমে, এগুলো আপনি পরিষ্কার করেন না টাইম মতো। খুব দ্রুত এর সমাধান দরকার, আর নয়তো এখানে ফেরি মানে নৌকা চলাচলের ব্যবস্থা করা দরকার। স্থানীয়দের অভিযোগ, শহরের বেশিরভাগ ড্রেন দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকায় ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই রাস্তা কিছুদিন পর পর ঠিক করতেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। পানিগুলো আটকে রয়েছে, মানুষ যাওয়া আসা অনেক কষ্ট। এই যে ভিজা যাইতে হয়ে থাকে না, গাড়ি পড়ে যায়, উল্টে অনেক সমস্যায় ভুগতেছি ভাই। ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে আসা যায় না। আর এখানে তো আপনি দেখতেছেন প্রায় কয়েকটা ক্লিনিক। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমা যায়, অনেক সময় আমাদের দোকানে বেচাকেনি হওয়ার জন্য অনেক ডিস্টার্ব হয়। পৌর জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভারী বৃষ্টি আর শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষক। বৃষ্টিতে হাওড় এলাকার জমির পানিতে তলিয়ে গেছে। সেই সাথে শ্রমিক সংকটে ফসল ঘরে তুলতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ফলে এবার লাভের চেয়ে লোকসানের সংখ্যা তাদের চোখে মুখে। লোকসান পোষাতে বছর ধানের ন্যায্য মূল্য চান তারা। ছানু মিয়া ও কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। হবিগঞ্জের নিচু এলাকায় বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিপাতে নিমজ্জিত হয় উপজেলার বানিয়াচং, আজমিরগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই। ফলে উপজেলার ৩০০ হেক্টরের উপরে জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে যায়। হাওরে জলবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন কাজে আসছে না। ভারী বৃষ্টিপাত, সেই সাথে বন্যার আশঙ্কা আর শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা থাকলেও তা ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। জমিতে পানি, প্রচুর পরিমাণ পানি আছে, কালা পোকা আছে, আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। রিজনাল প্রাইজে তাদের উপজেলা কিছু অফিসের মাধ্যমে তারা এটা সেটেল করা আছে, মূল্য চার্জ করে তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ইউনিয়নদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও উজানের পানিতে আগাম বন্যার পূর্বাভাসে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। খুব কষ্ট হয়েছে, লেবার নাই, হারভেস্টার নাই, আর পানি বাড়তেছে, আমাদের অবস্থা ভালো না। আগাম বন্যার বিষয়টি অবগত করে দ্রুত হাওরের পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান প্রকৌশলী কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে একটা আগাম বন্যার আশঙ্কা আছে, এবং আগাম বন্যা হলে তাহলে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত শ্রমিক না পেলেও সকলের সাথে সমন্বয় করে ধান কাটার কথা জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নির্দেশনা দিচ্ছি ৮০ ভাগ ধান পাকলে কৃষকরা যাতে দ্রুত ধান কেটে নেয়। ধান কর্তনটাকে একটা সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি, যাতে কৃষকরা সহজে নির্বিঘ্নে তাদের ধান তুলতে পারে। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১,২৩,৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দাম বাড়লেও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। আবার কিছু ক্ষেত্রে ডিলার পর্যায়ে অন্যান্য পণ্য গ্রহণের শর্তে তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে খোলা তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় ভোক্তাদের অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে কোরবানির ঈদ সামনে রেখে দেশে ভোজ্য তেলের চাহিদা আরও বাড়বে। তাই এখনই সয়াবিন তেলের সরবরাহ সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা,
তেলের বাজার পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। পাশাপাশি নিত্য পণ্যের বাজারে সার্বিক চিত্র কেমন জানান। ভোজ্য তেলের যে অস্থিরতা সেটি হচ্ছে আসলে প্রায় 3 মাসের। তো 3 মাস পরে যখন হচ্ছে সরকার গত বুধবারে হচ্ছে 4 টাকা করে হচ্ছে তেলের লিটার বাড়িয়েছে, খোলা তেলেও বোতলজাত সয়াবিন তেলেও, কিন্তু তারপরেও হচ্ছে আজ পর্যন্ত হচ্ছে বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি এবং হচ্ছে ক্রেতাদের সাথে আমরা সকাল থেকে কথা বলেছি, তারা খুবই ক্ষুব্ধ এবং হচ্ছে আবার কোনো ক্রেতা বলছে যে যদি দাম বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে তেল পাওয়া যাচ্ছে, আর যদি হচ্ছে আগের রেটে মানে হচ্ছে যে সরকারের আগে যেই দাম নির্ধারণ করা ছিল সেই দামে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং হচ্ছে সরকার নির্ধারিত যে 4 টাকা করে বাড়িয়েছে সেই তেল এখন পর্যন্ত অনেক বেশিরভাগ দোকানেই আসেনি এবং দোকানিরা বলছে ডিলাররা তাদেরকে বলেছে যে হয়তোবা 2-1 দিনের মধ্যে বাড়তি দামের যেই তেল সেটি হচ্ছে বাজারে সরবরাহ করবে। তো সেক্ষেত্রে হয়তোবা আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটি বলেছে যে বোতলজাত বা ভোজ্য তেলের যে আমদানি সেটি হচ্ছে অনেকটাই কমে গেছে। যেমন হচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সয়াবিন তেলের আমদানি অনেকটাই নিম্নমুখী ছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশ কম। বাণিজ্য মন্ত্রণালয়ের এইসব তথ্য এবং হচ্ছে তারা ডিলাররা বলছে যে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় না করায় তারা হচ্ছে আসলে আমদানি কমিয়ে দিয়েছেন এবং হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তারা বলেছে যে অনুরোধ করলেও সেই ক্ষেত্রে হচ্ছে সমন্বয় করেনি। তো সেজন্যই হচ্ছে ডিলাররা আসলে লোকসান দিয়ে ব্যবসা করতে পারছিলেন না, এই জন্যই হচ্ছে তারা হচ্ছে আমদানি কমিয়েছেন। তবে হচ্ছে এখন যেহেতু দাম বাড়িয়েছে সেক্ষেত্রে তারা বলছে যে হয়তো আস্তে আস্তে সংকট কাটবে। তবে কৃষি গবেষকরা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরে যে সরিষা কিংবা হচ্ছে সূর্যমুখীর যেই তেল আছে সেটি যদি হচ্ছে বাজারে দেয়া যায় এবং মানুষকে অভ্যাস করানো যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সয়াবিন তেলের উপর নির্ভরতা কমবে এবং হচ্ছে দেশের বাজার স্বাভাবিক থাকবে। কারণ হচ্ছে আমাদের যে ভোজ্য তেল সেটি কিন্তু আসলে পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। যেমন হচ্ছে সয়াবিন তেলের প্রায় 90% হচ্ছে বিশ্ববাজার থেকে আমদানি করতে হয়। তো এই যে আমদানি নির্ভরতা আসলে যতদিন না কমবে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে ভোজ্য তেলের বাজার সেক্ষেত্রে এরকম অস্থিরতা আরও থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। তো এবং হচ্ছে বাজারের যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণে হচ্ছে সরকারের অনেক বেশি তদারকির প্রয়োজন বলেও মনে করছেন। ধন্যবাদ উষা আপনাকে। রূপপুর থেকে রূপান্তর গল্পের পেছনে ছিল নানা মাত্রিক চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে 33তম পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার সেই ইতিহাস তুলে ধরলেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার। তবে এই যাত্রাটি একদিনে শুরু হয়নি। দেশের পরমাণু ইতিহাস বেশ পুরনো। 1995 সালে নেয়া খালেদা জিয়া সরকারের পরমাণু নীতির কথা স্মরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। প্রমত্তা পদ্মা, যার স্রোতে মিশে আছে হাজার বছরের বাঙালির মহাকাব্য, সেই বহমান পদ্মার তটরেখায় প্রচণ্ড শক্তির আবাহন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উজ্জীবিত এক বৈজ্ঞানিক বাস্তবতা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনে শুরু হয়েছে জ্বালানি লোডিং। ডক্টর শওকত আকবরের ভাষায় এটি কেবল একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক রূপান্তর। কিস ট্রান্সফরমেশন, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কনস্ট্রাকশন ফোকাসড। বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে 2-1টা স্টেপ আছে। অতিমারি কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা কোনো বাধাই থামাতে পারেনি এই অগ্রযাত্রা। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি 3+ জেনারেশনের এই VVER 1200 রিয়্যাক্টরে দুর্ঘটনার সম্ভাবনা নেই। ফুকুশিমা পরবর্তী বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এখানে যুক্ত হয়েছে কোর ক্যাচারের মতো রক্ষা কবচ। সিকিউরিটি ইন এনি ডাইমেনশন, সেফগার্ডিং অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইন এনি ডাইমেনশন, তাকে নিশ্চিত করার জন্য যাহা করণীয় সেই সকল করণীয় যে সকল সংস্থার মাধ্যমে প্রতিপালন করা
তাদেরকেও অ্যাক্টিভ করেছেন, তাদেরকেও সক্ষম করেছেন। রূপপুরের এই মহাযজ্ঞ বদলে দিয়েছে স্থানীয় আর্থসামাজিক মানচিত্রকে। এককালের নিভৃত জনপদ এখন আন্তর্জাতিক কর্মব্যস্ততায় মুখর। নির্মাণে ব্যবহার হয়েছে পূর্ণাঙ্গ পারমাণবিক ইকোসিস্টেম, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা সবই নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে এগিয়ে চলছে। রুশ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং কার্যকর পারস্পরিক সহযোগিতায় গড়ে তোলা নির্ভরযোগ্য অবকাঠামোর ফলে প্রকল্পটি সফলতার পথে এগিয়েছে। আমাদের বিশাল যৌথ দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রথম ইউনিট চালুর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। 30 দিনের মধ্যেই অর্জিত হবে ফার্স্ট ক্রিটিক্যালিটি, শুরু হবে পারমাণবিক চেন রিয়াকশন, ধাপে ধাপে গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। মিথ্যে অপপ্রচারের মেঘ সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও আশ্বস্ত করছে এটি হবে শতভাগ নিরাপদ, টেকসই এবং আগামী শিল্পায়িত বাংলাদেশের প্রাণশক্তি। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, জরুরি প্রস্তুতি এবং দীর্ঘ মেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভোরের কুয়াশা যেমন সূর্যালোকে মিলিয়ে যায়, রূপপুরের এই অগ্রযাত্রা তেমনি দূর করবে অন্ধকার। প্রযুক্তিমন্ত্রী তুলে ধরেন পরমাণু যাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট, স্মরণ করেন খালেদা জিয়ার পরমাণু দূরদর্শিতা। 7 মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। পদ্মাপাড়ের এই রূপান্তর কেবল আলোর ঝলকানি নয়, এটি এক আধুনিক ও সমৃদ্ধ আগামীর অক্ষয় দলিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পদ্মাপাড়ের জনপদ। পাশ দিয়ে বয়ে চলা এই পদ্মাই এই প্রকল্পের কুলিং সিস্টেমের বড় উৎস। একদিকে পদ্মার জলধারা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে এই রূপপুরই দেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় উৎস। আর এর মধ্য দিয়েই রূপপুর থেকে রূপান্তরের বাস্তবতার গল্প চূড়ান্ত রূপ নিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, পাবনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত 14,300 জন সহকারী শিক্ষককে শর্ত সাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও সব দিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যে বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 14,300 মতো শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সেই পরীক্ষাটি অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছিল। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি এটা চিন্তা করেছি এবং তাদেরকে যোগদানের কিছু পূর্ব শর্ত আমরা দিয়ে তাদেরকে যোগদান করাবো, যেটা চাকুরির বিধিমালায় যে শর্তগুলি রয়েছে সেগুলি দিয়ে আমাদের তাদেরকে যোগদান করানো হবে। গেল 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গেল 15 মার্চ হতে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে 231 জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হওয়া 49 রোগী মারা গেছে। হামের লক্ষণ নিয়ে মারা গেছে 1170 জন, আর হাম শনাক্ত হয়েছে 115 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 22,650 জন। 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে কাল, চলবে 6 মে পর্যন্ত। এই সম্মেলনে মোট 34টি অধিবেশন হবে। এতে ডিসিদের দেয়া প্রস্তাবগুলোর মধ্যে থেকে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত বেড়ে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। আশ্রয়হীন পরিবারগুলো খোলা আকাশের নিচে বা রাস্তার পাশে অস্থায়ীভাবে বসবাস করছে। ত্রাণের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন অসহায় মানুষ।
বিকাশ দাসের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মনু নদীর ভাঙনে অসহায় মানুষের দুর্ভোগের করুণ চিত্র ফুটে উঠেছে। ভাঙনের কবলে প্রায় ৩৫টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরও নদী গর্ভে চলে যাচ্ছে। দীর্ঘ বছর ভাঙনে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে, অন্যরা সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। কমলগঞ্জ, রাজনগর সব এলাকার নদী ভাঙনে বাড়িঘর বিলে যাইতে আমরা অতি আতঙ্কের বিরুদ্ধে বাস করতেছি। মানুষ আমরা কোথায় কোথায় গেছি, আমরা এখান থেকে মেঘে ভিজি ভিজি বাবা অবস্থা নামাজ পড়ার জায়গা নাই, বক্তি দেওয়ার জায়গা নাই। বাংলাদেশ সরকার আমরা এখন বাংলাদেশ সরকার কোনটা করবা, আমরা গাঙ্গিরি বাঁচিয়ে দেব। ভাঙন রোধের আশ্বাস দেওয়া হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এমপি আইন, মিনিস্টার আইন, চেয়ারম্যান আইন, মেম্বার আইন খালি দামা সামা দিন যে তোমরা দিলেইবা। যদি এই কাজটা আর এই ভাঙনটার উদ্যোগ আরো আগে সরকারে নিত, এই পরিস্থিতির সম্মুখীন আমরা হইতাম না। ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে এই আশঙ্কায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অসহায় পরিবারগুলো। বস্তা বইরা হয়েছে না যে 1 বছর ধরে বস্তা ফালাইতে ফালায় না, বস্তা কিন্তু ফালাইতো তো আমরা বাড়ি ঘর আর ভাঙে না। নতুন যে ভাঙনটা হয়েছে, এই যে পানি উন্নয়ন বোর্ডের যে বস্তাগুলা ফালাইছে, এগুলা যদি সব জায়গায় ফালাইতো তো সবার লাগে সুবিধা হইতো। 400 মিটার এলাকা জুড়ে ভাঙন থাকলেও মাত্র 80 মিটার কাজ চলমান রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। 400 মিটার ভাঙন আমরা বরাদ্দ পাইছি, গত বছর 100 মিটার পাইছিলাম, এই বছর 90 মিটার পাইছি। কাজ গত বছর কাজ শেষ হয়েছে, এই বছর কাজটা চলমান আছে। তো আশা করি আমরা স্টেপ বাই স্টেপ 50 মিটার অংশটাই আমরা কাজ খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া সাপেক্ষে শীঘ্রই শেষ করব। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হঠাৎ করে নদী ভাঙন দেখা যায় এবং ভাঙনের ফলে স্বল্প পরিমাণে আমরা তাদের বাসস্থান এবং তাদের জিনিসপত্রগুলো আমরা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে এসেছি এবং তাদেরকে তাৎক্ষণিক শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। সদর উপজেলায় 22টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ফ্ল্যাট সেন্টার যেগুলো রয়েছে, 22টি ফ্ল্যাট সেন্টার রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সাগর নদী আর বনের এক অপূর্ব মিতালি বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল, যা সুন্দরবনের অংশ। মায়াবী চিত্রা হরিণের বিচরণ আর সবুজের নিবিড় ছায়ায় ঘেরা এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয়, কিন্তু সংস্কারের অভাব আর জরাজীর্ণ অবকাঠামোয় এখন ম্লান হয়ে যাচ্ছে এর সৌন্দর্য। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পায়রা, বিষখালী আর বলেশ্বর 3 নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক শান্ত জনপদ হরিণঘাটা। এখানে বিশাল জলরাশি আর ঘন বনের নিবিড় নির্জনতা মিলেমিশে একাকার। পাখির কলরবে মুখরিত এই বন যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। হরিণঘাটার বিকেল সবচেয়ে শান্ত আর স্নিগ্ধ। বনের ভেতরের সরু খাল ধরে নৌকা বা ট্রলারে ভেসে বেড়ালে মনে হয় প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। মাত্র 700 টাকায় ট্রলারে চড়ে উপভোগ করা যায় খালের শান্ত জল, চরের নির্জনতা আর সৈকতের বিশালতা। আর প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ পর্যটকরাও। সমুদ্রের যে ভিউটা সেটা পাওয়া যায় এবং বন জঙ্গল আছে, পাকপাখালি দেখা যায়, একেবারে খোলামেলা, অনেক সুন্দর। 2 নদীর মোহনা দেখতে খুবই সুন্দর লাগে, সামনে দক্ষিণে বঙ্গোপসাগর। 2015 সালে ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখানে নির্মাণ করা হয়েছিল ফুড ট্রেইলার, বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর দীর্ঘদিনের অযত্নে স্থাপনাগুলো এখন অনেকটাই ধ্বংসস্তূপের মতো। তবে সবচেয়ে বিপজ্জনক খালের উপর ঝুলন্ত সেতুটি, যা এখন পর্যটকদের জন্য এক আতঙ্ক। ব্রিজটা ভাঙ্গাচুরা, একদম চলতে ফিরতে কষ্ট হয়, কারণ বাইরে যারা আসে তারা তো আর চলতে পারে না, হাঁটতে পারে না। ব্রিজটা আর একটু বেশি হইতো, আর তাহলে আমরা সাগর পাড়ে যাইতে পারতাম। ওই জায়গায় দাও বাগান আছে, আরো অনেক কিছু দেখার মতো আছে নদীর পাড়ে। পর্যটক এমনি ওই যে শুক্র শনিবার বেশি হয়, আর ছুটির দিনে বেশি হয়, অন্যান্য দিনে একটু কম। সরকার আমাদের এইটার উপর যদি একটু গুরুত্ব দিত তাহলে এটা আরো সুন্দর হইতো। আমাদের কামাই বাণিজ্য, বিভিন্ন রকম পেশাজীবীরা অনেক রকম সুবিধা পাইতো। বিশাল এই বনাঞ্চল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আয় হলেও উন্নয়নের ছোঁয়া লাগছে না। বন বিভাগের কিছু সীমাবদ্ধতা থাকলেও জেলা প্রশাসন বলছে বরাদ্দের চেয়ে আবেদন করা হয়েছে। আমাদের যে চাহিদার তুলনায় বরাদ্দ তো কম বরাদ্দ দিয়েই আমাদের কাজগুলো করতে হয়। এখন সেটা বন বিভাগ যদি ওখানে বরাদ্দ দেয়, আমরা চাহিদা চেয়ে লিখছি, এখন বরাদ্দ না আসা পর্যন্ত উন্নয়ন কাজ করতে পারবো না।
প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হরিণঘাটা হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে IRGCর 14 জন সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণ ঘটে। এতে IRGCর 14 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্রেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। ইউরোপিয়ান T20 প্রিমিয়ার লিগে নেদারল্যান্ডসের ফ্রাঞ্চাইজি রটারড্যাম ডকার্স কিনেছেন ফাফ ডু প্লেসি, হেনরি ক্লাসেন এবং জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি কেবল মালিক হিসেবেই নন, 2026 সালে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। আইসিসি অনুমোদিত এই লিগটি 2026 সালের 26 অগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিভিন্ন ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, যোগ দেবেন সমাবেশে। জলাবদ্ধতায় নাকাল মুন্সিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ, কথা বলতে নারাজ প্রশাসক। ভারী বৃষ্টি, শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষকরা। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, লোকসান পোষাতে ন্যায্য মূল্য চান তারা। এবং রূপপুর থেকে রূপান্তর গল্পের পেছনে নানামাত্রিক চ্যালেঞ্জ, বিশ্ব মঞ্চে 33তম পরমাণু শক্তিধর হয়ে ওঠার গল্প শোনালেন অ্যালেক্সি লিখাচেভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।